কোর রোল অফ এন্টারপ্রেনিউর অ্যাজ এ এন্টারপ্রেনিউর। প্রথম রোল হচ্ছে আপনার ক্লারিটি অফ ভিশন। নাম্বার 2 অর্থাৎ আপনার ভিশন, আমি কোথায় যেতে চাই, ভিশন এটা আপনাকে ক্লিয়ারলি জানতে হবে। নাম্বার 2 আইডেন্টিফাই দ্য গ্যাপ অফ অপরচুনিটি এন্ড অবস্টাকলস। আপনার অপরচুনিটি কি কি আছে এন্ড অবস্টাকল কি কি আছে ক্লিয়ারলি জানতে হবে। নাম্বার 3 ক্রিয়েট আ প্ল্যান টু ওভারকাম অবস্টাকলস। একটা প্ল্যান ক্রিয়েট করেন যে আমার যে অবস্টাকল গুলো এগুলো ওভারকাম করার জন্য আমি কত দিনের একটা প্রজেক্ট হাতে নিব, কোন কোন অবস্টাকল কিভাবে ওভারকাম করব। নাম্বার 4 বিল্ডিং দ্য মেশিন, প্রসেস বিল্ড করেন। এটা নিয়ে আমরা আগামীকালের ক্লাস থার্ড ক্লাসে ডিটেইল কথা বলবো সিস্টেমাইজেশন নিয়ে। নাম্বার 5 ম্যানেজিং গ্রোথ এন্ড স্কেলিং ইন্টেলিজেন্টলি। গ্রোথ এন্ড স্কেল আপ নিয়েও আমরা আগামীকালের ক্লাসে কথা বলবো। Why skill is so important? কেন আমি স্কিল, বিলিভ এগুলো নিয়ে এত কথা বলতেছি, কেন আমি ডিরেক্ট বিজনেসের জিনিসপত্র ঢুকতেছি না? বিকজ স্কিল অ্যালাউ ইউ টু এক্সিকিউট দ্য স্ট্র্যাটেজি। আমি যদি আজকে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতাম ভালো লাগতো, হাতে তালি দিতেন, কালকে থেকে করতেন না। কাজে আপনাকে আমি আগে ঠিক করতেছি, আর আপনার ব্রেইনটাকে যদি শেপে আনতে পারি, ঠিকই আনতে পারি, আপনাকে এবার স্ট্র্যাটেজি কাজ দিলে আপনি এখন করবেন। সো স্ট্র্যাটেজি উইদাউট স্কিল লিডস টু স্ট্রাগল। You need skill and strategy combined. আপনার স্কিল এন্ড স্ট্র্যাটেজি দুইটা যদি কম্বাইন্ড হয় তাহলে আলটিমেটলি আপনি একটা বেস্ট রেজাল্ট আনতে পারবেন। আজিজুল খান লিখেছেন সব একদিনে দিলে মাথায় থাকবে না, 12টা পর্যন্ত। হ্যাঁ, 12টার মধ্যে আমরা শেষ করে দিব। বি পেশেন্ট উইথ ইউর রেজাল্ট, ইমপেশেন্ট ইন ইউর লার্নিং। আপনার রেজাল্ট নিয়ে আমরা পেশেন্ট হবেন, ধৈর্য ধরবেন, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো ধৈর্য ধরার শিখতে হবে। বাট ইমপেশেন্ট ইন লার্নিং, শেখার ক্ষেত্রে সব সময় অ্যাক্টিভলি আপনি ড্রাইভ করবেন। স্লাইড গুলো কি আমরা পাবো কিনা একজন লিখেছেন, স্লাইড গুলো পেয়ে যাবেন সবার জন্য বলা। আমাদের ক্লাস শেষ হইলে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে, আপনারা সুন্দর করে রিভিউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যে স্কিলের কথা বলছি, স্কিলের তাহলে পারপাসটা কি? দ্য পারপাস অফ স্কিল ইজ বিং দ্য মাস্টার। মাস্টার মানে কি? মাস্টার ইজ দ্য অ্যাবিলিটি টু এক্সিকিউট এফর্টলেসলি। অর্থাৎ মাস্টার কখন? আপনার ব্রেইন অটোমেটিক্যালি আপনার পক্ষে কাজ করবে, আপনার ব্রেইন অটোমেটিক্যালি পজিটিভ জিনিসে বিলিভ করবে, পজিটিভ থিংকিং করবে। আপনার ব্রেইনকে এইভাবে মাস্টার বানাইতে হবে, যে কোনো ঘটনায় সে পজিটিভ সাইডটা দেখার শক্তি অর্জন করবে এবং এমপাওয়ারিং বিলিভে অভ্যস্ত হবে। দিস ইজ দ্য মাস্টারি। বিজনেস ইজ দ্য মোস্ট কম্পিটিটিভ স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। ইউ নিড দ্য রাইট স্কিল এন্ড স্ট্র্যাটেজি টু উইন। তাহলে বিজনেস জিনিসটা কি আসলে? মোস্ট কম্পিটিটিভ স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীতে যত খেলা আছে সব খেলোয়াড়দের জন্য কি আছে? কোচ আছে। তাহলে আপনি বিজনেস যেহেতু একটা কম্পিটিটিভ স্পোর্টস, এখানেও কিন্তু আপনার কোচিং দরকার, যে কোচিংটা বা যে ট্রেনিংটা আপনারা এখন কিন্তু নিচ্ছেন। তো আপনার একজন রাইট কোচের অধীনে কন্টিনিউ থাকতে হবে, সে আপনাকে তত্ত্বাবধান করে করে আপনাকে একটা বেস্ট প্লেয়ার বানাবে। এখন একদিনের একটা ম্যারাথন ট্রেনিং এর টাইপ নিলাম আমরা, কিন্তু 3 দিন নিলাম, এরপরে তো আমাকে টানা এর মধ্যে থাকা দরকার। এই জন্য আমাদের কোচিং প্রোগ্রামটা কাজ করে আমাদের লাইফে। You make a living with formal education, you get wealthy with self education. আমরা কেন সেলফ এডুকেশন নিব? কেন টাকা খরচ করে মানুষ 3 লাখ টাকা খরচ করে ব্রেইভের কোর্সে ঢোকে বা আরো বেশি টাকা খরচ করে অ্যাডভান্সে ঢোকে? কেন আমাদের বিবিএম কোর্স করে বা আপনি যে 1500-2000 টাকা খরচ করে এই কোর্সে এসে রাত জেগে জেগে ক্লাস করতেছেন কেন? কারণ ইউ মেক আ লিভিং উইথ ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন আপনাকে বেসিক জিনিসপাতি শেখায়, অ্যাডভান্স জিনিসপত্র শেখে না। দ্য পোর এন্ড মিডল ক্লাস অনলি বিলিভ ইন ফর্মাল এডুকেশন। গরিব যারা তারা ফর্মাল এডুকেশনকেই মনে করে পুরো এডুকেশন। দে স্টপ সিস্টেমেটিক লার্নিং আফটার গ্রাজুয়েশন। বাংলাদেশের বহু ইউনিভার্সিটিতে আমি গেছি, ছেলেপেলেদের সাথে কথা হইলে ওরা বলে গ্রাজুয়েশন করে ফেলছি ভাই, আমার তো পড়ালেখা শেষ। আশ্চর্য লাগে আমার কাছে। আপনি গ্রাজুয়েশন, আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন মানে হলো আপনার পাত্র তৈরি হইল, আপনি পড়ালেখা করার মতো প্রস্তুত হইলেন, লার্নিং নেওয়ার মতো আপনার পাত্র তৈরি হইলো। তখন আমাদের বাংলাদেশি মানুষজন পড়ালেখা বন্ধ করে দিই যে আমার বাংলাদেশের পড়ালেখা শেষ। But actual learning started after the graduation. এই যে আজকে যে লার্নিং গুলো আমরা চিন্তা করছি, দেখেন এই লার্নিং গুলো যে পেলো আর যে পেলো না, দুইজনের চিন্তায় পার্থক্য দেখেন তো। যারা গ্রোথ চ্যালেঞ্জে আসছে আর যারা আসে নাই। আজকে সন্ধ্যা 8টা বাজে যখন আমরা ক্লাসটা শুরু করেছিলাম, তখনকার আপনি আর আজকের আপনি একটু হলেও তো একটা ডিফারেন্স আছে। এইভাবে কন্টিনিউ আপনি ডিফারেন্স মেক করে যান, একটা সময় দেখবেন যে আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার আশেপাশের মানুষের থেকে অনেক দূরত্বে চলে আসছেন। যেভাবে আমি চলে আসছি, আমার অনেক বন্ধু বান্ধব এখনো চাকরি করছে, আমার কাছে আসে দোস্ত একটা চাকরি দিচ্ছে।
বিকজ অফ দ্য লার্নিং, আমি কন্টিনিউয়াস লার্নিং। সো আপনি যদি ওয়েলথি হতে চান, ওয়েলথি হওয়ার লার্নিংটা আলাদা, যেটা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি শেখায় নাই। The only thing that works is lifelong learning. Keep learning, keep upgrading yourself. আপনার জীবনে লাইফলং যে জিনিসটা কাজ করে এটা হলো লার্নিং। সো কন্টিনিউয়াস যখন আপনি লার্নিং এ থাকবেন, আপগ্রেড করবেন, আপনি আনপ্যারালাল হয়ে উঠবেন। রিচ পিপল নো দ্যাট কলেজ ইজ জাস্ট দ্য বিগিনিং অফ লাইফলং লার্নিং। কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি হচ্ছে জাস্ট দ্য বিগিনিং অফ লাইফলং লার্নিং। আজকে থেকে একটা ডিসিশন আপনি নেন, এই ডিসিশনের অর্থ এই না যে আমাদের একাডেমিতে কোর্স করেন। একটা ডিসিশন নেন যে আমি লাইফ লং লার্নার হব, আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে। আমরা জীবনে এত প্যাচ গোছ লাগাই, জটিল করে ফেলি, বিকজ আমার ব্রেনের যে খাবার, আমরা প্রতিদিন আমার পেটের জন্য অনেক দামি দামি খাবার খাই, কাচ্চি বিরিয়ানি খাই, বার্গার, পিজা, কিন্তু আমার ব্রেইনকে আমি ভালো খাবার দেই না। ব্রেইন ইউটিউব, ফেসবুক, গুগল বা টিকটক থেকে পচা বস্তা পচা খাবার খায়। এই জন্য আমার ব্রেইন হৃষ্টপুষ্ট হয় না, পুষ্টি পায় না। সো ব্রেইনের জন্য আপনি ভালো ভালো খাবার দিবেন, ভালো বই পড়েন, এই ধরনের ভালো ভালো কোর্সে জয়েন করেন, কোনো কোচিং সিস্টেম থাকলে এই প্রোগ্রামে জয়েন করেন, তখন দেখবেন আপনার ব্রেইন আপনাকে বেস্ট লাইফ উপহার দিচ্ছে আপনাকে। How ridiculous is school, college, university doesn't teach you mindset, how money works, goal setting, how to achieve goals, how to deal with struggle and challenge. কি আশ্চর্য না! আমরা ধরেন বাংলাদেশে অনার্স মাস্টার্স করতে করতে আমাদের 25 বছর বয়স হয়ে যায়। 25 বছর জীবনের, যৌবনের গুরুত্বপূর্ণ 25টা বছর আমরা লার্নিং এ কাটাই। সেইখানে আমাদের মাইন্ডসেট নিয়ে কিচ্ছু শেখায় না, আমাদের বিলিফ সিস্টেম নিয়ে কিচ্ছু শেখায় না, আমাদের ব্রেইনের সায়েন্সের কোনো আলোচনা নাই। হাউ মানি ওয়ার্কস, টাকা পয়সা নিয়ে আমরা কিভাবে ডিল করব, মানি ম্যানেজ কিভাবে করব, কিভাবে ভালো ইনভেস্টমেন্ট করে ঘুরে দাঁড়ানো যায়, কিভাবে গোল দেখতে হয়, কিভাবে ভিশন মিশন নির্ধারণ করতে হয়, কিভাবে গোল অ্যাচিভ করতে হয়, এগুলো কিচ্ছু শেখে না। হাউ টু ডিল উইথ স্ট্রাগল, 25 বছর আমি পড়ালেখা করলাম, লাইফে ছোট ছোট চ্যালেঞ্জে মানুষ সুইসাইড করে, এগুলো আমাদের শিখায় না। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বুয়েট, জগন্নাথ থেকে শুরু করে দেশের সেরা সেরা ইউনিভার্সিটির পোলাপান সুইসাইড করে, বিকজ ইউনিভার্সিটি তাদেরকে শেখায় না হাউ টু ডিল উইথ স্ট্রাগল। কিভাবে আপনি একটা গুড রিলেশন মেইনটেইন করবেন, হাজবেন্ড ওয়াইফ রিলেশন ভালো করার জন্য কি, এগুলো তো আমাদের লাইফে প্রতিনিয়ত দরকার, কিন্তু এগুলো আমাদের 25 বছরের লার্নিং এর মধ্যে নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এগুলো নাই কিন্তু আপনার লাইফে তো এগুলো দরকার, তাহলে আপনি কেন সেলফ লার্নিং দিয়ে এগুলো শিখবেন না? এবং আমি এই জিনিসগুলো শেখার পরে একটা ভিন্ন জীবনের স্বাদ, এবং আমাদের ব্রেভ কোর্সের পার্টিসিপেন্টরা বলে, স্যার আপনার সাথে এই কোচিং এ এসে জীবনের স্বাদ চেঞ্জ হয়ে গেছে, জীবনকে নতুন ভাবে দেখার, মানে নতুন ভাবে বোঝার, নতুন একটা উপলব্ধির একটা জীবন আমরা পেয়েছি। এই জিনিসগুলো যদি আমাদের ছোটবেলা থেকে, অনেকে আমাকে রিকোয়েস্ট করে, স্যার আমাদের বাচ্চাদের জন্য এখন, আমি খুবই একটা মজার ঘটনা আপনাদের বলি। আমাদের ব্রেভের ব্যাচ 3 যখন আমরা রেডি হয়, তখন আমাদের এরকম একটা আড্ডা প্রোগ্রাম ছিল। আমাদের ব্যাচ 2 এর একজন পার্টিসিপেন্ট তার ছেলেকে ধরে নিয়ে আসছে, ওরে ভর্তি করাইছে, নর্থ সাউথে ভর্তি করাইছে বিবিএ তে। তো আমার আইনা বলতেছে, স্যার ওরে ব্রেভ ব্যাচ 3 তে দিয়ে দিচ্ছি। আমি বললাম, ও তো ব্যবসা বাণিজ্য কিচ্ছু করে না, এই বাচ্চা ছেলে এখানে কেন দিবেন? বলতেছে, স্যার নর্থ সাউথে ভর্তি করাইছে, ওখানে তো ট্রেডিশনাল জিনিসপত্র শিখবে, বস্তা পচা জিনিস, ব্রেভটা ওই বয়সে করে ফেললে ওর লাইফটা অন্যরকম হবে। এটা গেল একজন। আর একজন ধরে নিয়ে আসে, তার বাচ্চা ক্লাস 8 এ পড়ে, উনি ব্রেভ করে এত হ্যাপি, বলতেছে, স্যার আমার বাচ্চা 8 এ পড়ে, কিন্তু সমস্যা নাই, আপনার ব্রেভে আমি দিয়ে দিই। মানে আলটিমেট দেখে লার্নিংটা আসলে মানুষকে কিভাবে যে এনহ্যান্স করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে দেখবেন ঢাকা শহর রেস্টুরেন্টের নগরী হয়ে গেছে, কিন্তু লাইব্রেরি নাই এখন। সব লাইব্রেরি পুচ্ছে গেছে, মানে লাইব্রেরিতে আর কেউ যায় না, বিদায় লাইব্রেরি গুলো সব বন্ধ, মানে ধুলা পড়ে গেছে বইয়ের মধ্যে। আর রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার রেস্টুরেন্ট, লক্ষ লক্ষ টাকা। ঢাকা শহরে বিনোদন মানে কি মানে জানেন? ঢাকা শহরে বিনোদন মানে বউ বাচ্চা নিয়ে বের হবো, রেস্টুরেন্টে গিয়ে খাবো। আশ্চর্য, মানে আমি মাথায় নিতে পারি না। আগের দিনে আমরা চিন্তা করতাম যে একটা উপলক্ষ মানে আমরা বাসায় বলতাম আম্মু রান্না করবে, বন্ধু বান্ধব নিয়ে আসতাম, এই আমার মা এই জিনিসটা ভালো রান্না করে, সবাই আইনা পার্টি দিতাম, মায়ের রান্না খাইতাম। আর এখন বিনোদনের নামে আমরা কি করছি, বাসায় রান্না বন্ধ, চলো গিয়ে আমরা হাবিজাবি খাই রেস্টুরেন্টে। যার কারণে রেস্টুরেন্ট যে হারে বাড়তেছে, একই হারে ফার্মেসি বাড়তেছে। ঢাকা শহরে দুইটা জিনিসের গ্রোথ অনেক হাই। একটা হলো রেস্টুরেন্ট, যেহেতু এখানে পচা বাসি যা মন চায় খাই, তেল চর্বি, আর এগুলো খাওয়ার কারণে আমরা প্রচুর অসুস্থ হই, আর অসুস্থ হইলে আমার ফার্মেসি লাগবে। এখন মানুষ সুপার শপে যেভাবে আগে শপিং ব্যাগ ছিল না, আপনি দেখবেন ফার্মেসিতে এখন শপিং ব্যাগ বানাইছে, মানে এত ওষুধ কিনা লাগে আমাদের। কিন্তু আপনি যদি একটা মানুষকে বলেন যে কি
তুমি একটা বই কিনে পড়ো, হে বলবে আরে বই গিফট দেন, গিফট দেওয়া আমি পড়ে দেখতেছি। আমার কাছে কত মানুষ মেসেজ পাঠায়, স্যার 300 টাকার একটা বই, ভাই কেএফসি তে একটা বার্গার কিনলে 500 550 টাকা লাগে, কোনোদিন কারো কাছে গিফট চাই না। আর বই, একটা বই বারবার পড়া যাবে, বারবার খাইতে পারবেন, আপনার ব্রেইনে একটা বই আজীবন পড়তে পারবেন, একটা ভালো বই আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। আর বার্গার একবার খাবো কিন্তু আমরা। সো এখন ওই যে একজন রেস্টুরেন্টের ভাইয়া আছেন, রেস্টুরেন্ট হচ্ছে, আমি এটার বিরোধী না, চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে এটারও বিরোধী না, আমি বলতেছি যে প্যারালালি যে আমাদের এডুকেশন বন্ধ করে দিচ্ছি, লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে, বই কিনতেছি না আমরা, তাহলে আমাদের আলটিমেটলি আমরা কোন দিকে যাচ্ছি? পৃথিবী এত ফাস্টার আগায় যাচ্ছে, আর আমরা ব্যাকডেটেড জিনিসপত্র নিয়ে যে বসে আছি। এখনো আমার ছোট বোন বিবিএ করলো, এমবিএ তে ভর্তি হয়েছে, ও দেখলাম বিবিএ এর প্রশ্ন যেগুলা, এক মালিকানা কারবার বলতে কি বোঝো, বৈশিষ্ট্য লেখো। এখন পর্যন্ত বিবিএ এর ফাইনাল পরীক্ষা এক মালিকানা কারবার বৈশিষ্ট্য শিখায়, মুখস্থ করতে হয়। আর যেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলতেছে আমরা আমাদের বিবিএ এর স্টুডেন্টদেরকে ফার্স্ট সেমিস্টারে যা শিখাই, ওরা সেকেন্ড সেমিস্টার উঠতে উঠতে এটা ব্যাকডেটেড হয়ে যায়। এখন পর্যন্ত আমাদের কারিকুলামে ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং এর অ্যাডভান্স লেভেলের লার্নিং, এগুলো কিচ্ছু ঢুকানো হয়নি আমাদের কারিকুলাম। খুবই দুঃখজনক। এখন এই জন্য আমাদের সেলফ লার্নিং ছাড়া ভাই বাঁচার কোনো উপায় নেই। মিডল ক্লাস ইজ ডিসঅ্যাপিয়ারিং, middle class is disappearing. You are going richer or poorer, there is no middle class in the coming days. যারা মিডল ক্লাস আছেন সবার জন্য অ্যালার্মিং, শকিং, মিডল ক্লাস ইজ ডিসঅ্যাপিয়ারিং। দেখবেন আমাদের দেশে যখন অর্থনীতি অনুযায়ী ক্লাসিফিকেশন করা হয়, বলা হয় উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারপরে নিম্নবিত্ত। মিডল ক্লাসের 3টা স্টেজ বানাইছে আবার, অন্য 2টা কিন্তু উচ্চবিত্ত নিম্নবিত্ত ঠিক আছে, কিন্তু মিডল ক্লাসের মধ্যে আবার 3টা, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। মানে ওই ডিরেক্ট মধ্যবিত্ত বললে একটু কেমন জানি লাগে, এই জন্য বলে দেন আমরা উচ্চ মধ্যবিত্ত পরিবারের। আজকের বাস্তবতা হচ্ছে ঢাকা শহরে আপনি যেইভাবে লাইফস্টাইল খরচ বাড়তেছে, আপনার ইনকাম যদি আপনি না বাড়াইতে চান, আমাদের ইনফ্লেশন যে পরিমাণ, জিনিসপত্রের দাম যেই হারে বাড়তেছে, আপনি এখন 3 রুমের বাসা নিয়ে থাকেন না, বিলিভ মি অর নট, আপনার ইনকাম বাড়ানোর জন্য যদি লার্নিং না করেন, স্টেপ না দেন, কয়দিন পর বাসা দেখেন 2 রুম হয়ে গেছে, তারপর 1 রুম হয়ে গেছে। সন্তানরা এখন ইংলিশ মিডিয়ামে পড়েন, তারপর বাংলা মিডিয়াম, আরো কম দামি স্কুল, এই টাইপ করে অনেক মিডল ক্লাস ঢাকা শহর ছেড়ে এখন গ্রামে গিয়ে চাষবাস করতেছে। এত কঠিন একটা সময় কিন্তু আসতেছে, আপনি যদি লার্নিং করে প্রপার স্টেপ না দেন, মিডল ক্লাস বলতে আর কিছু থাকবে না, উচ্চবিত্ত থাকবে আর সব গরিব থাকবে। মিডল ক্লাসটা গরিব হয়ে যেতেছে, অলরেডি গরিব, তারা জাস্ট মানিজ্যতের কারণে বলে আমরা মিডল ক্লাস। এখন এরা আছে সবচেয়ে ফাপড়ে, কেন? একটা গরিব মানুষ যা কিছু গায়ে দিতে পারে, একটা গরিব মানুষ একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে নরমাল একটা শাড়ি গিফট দিয়ে দিতে পারে। আপনি যেহেতু মিডল ক্লাস, একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে আপনার ঠিকই 5,000 টাকা দিতে হয়, ঋণ করে দেন। আপনি যেহেতু মিডল ক্লাস, আপনার একটা ভালো জায়গায় বাসা নিতে হয়। আপনি যেহেতু একটা মিডল ক্লাস, আপনার বিভিন্ন উৎসবে আয়োজন করতে হয়, বিভিন্ন দাওয়াতে আপনাকে যেতে হয়। আপনি মিডল ক্লাস, ওইটা ধরে রাখতে আপনার একটা নরমাল গাড়ি হইলেও কিনতে হয়, যেটা হয়তো লোন করা। এই যে লোন, আপনি যেহেতু মিডল ক্লাস, বিধায় কি করতে হয়, আপনার মেয়ে বা ছেলের বিয়েতে 10 লাখ টাকা ঋণ নিয়ে বিশাল আয়োজন করতে হয়। এই যে যে চরম বাস্তবতা গুলো, ট্রুলি স্পিকিং ভাই, এই বাস্তবতা গুলো কিন্তু দিন দিন আমাদেরকে আরো ঘিরে ধরতেছে। আমার মনে আছে আমি ছোটকালে যখন পড়ালেখা করতাম, আমাকে 2 টাকা দেওয়া হইতো, আমি খুশি, একটা আইসক্রিম খেতে পারলে, 2টা সিঙ্গারা খেতে পারলে খুশি। এখন আমার মেয়ের স্কুলে যাওয়ার সময় 100 টাকা দিলেও বলে যে কি দিলা এটা, 100 টাকা তো আব্বু এখন কিছু পাওয়া যায় না, কারণ একটা নর্মাল চকলেট কিনতে গেলেও ভালো 200-300 টাকা লাগে। এই যে যে সিচুয়েশন, আপনি যদি অ্যাডভান্স লেভেলে লার্নিং করে ভালো কিছু ডেভেলপ এখন থেকে না করেন, বিপদে পড়ে গেলে তখন কিন্তু আর কিছু করার উপায় আসলে থাকবে না। এবার আসেন, আমরা অলমোস্ট শেষ দিকে চলে আসছি, অনেক কথাবার্তা হইলো আজকে। এটা একটা প্রিন্সিপাল 6C = C, 6C হেল্পস ইউ গেট 7C। এখানে আমরা 6টা C, এটাও আমার একটা ফ্রেমওয়ার্ক, 6টা C এর কথা বলছি। এই 6টা C যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, 7C মানে ক্যাশ, টাকা আর্নিং করতে পারবেন অনেক। নাম্বার 1 যেটা, সেটা হলো কনটেক্সট। আজকের ক্লাস জুড়েই সবচেয়ে বেশিক্ষণ আমি যে জিনিসটা নিয়ে আলাপ করেছি সেটা হলো কনটেক্সট। এক্সপান্ড ইউর হরাইজন, আপনার চিন্তার পরিধি, আপনার এক্সিস্টিং যে বিশ্বাস, এগুলো ভেঙে চুরে একটু বের হন, একটু বড় করেন কনটেক্সটটা। কারণ কনটেক্সট বড় না করলে আপনি ওই লাখ টাকার ফিল্টার দিয়ে কোটি টাকার ইনফরমেশন নিতে পারবেন না। কনটেক্সটটা বড় করা, কনটেক্সট মানে হলো আপনার পাত্র, আপনার চিন্তার পরিধি, আপনার বিশ্বাসের পরিধি, এটাকে বড় করা। নাম্বার 2, কোচ।
আপনার বিজনেসের জন্য, আপনার লাইফের জন্য। আমি যে এত বক করছি, আমার নিজেরও কিন্তু কোচ আছে। আমার হ্যাপিনেসের কোচ আছে, আমার ব্রেইন সায়েন্সের কোচ আছে, আমার মার্কেটিং এর কোচ আছে, আমার অন্তত 7 থেকে 8 জন ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত মানুষজন আছে কোচ। আমি ফিলিপ কটলারের প্রতি মাসের 4 তারিখে একটা সেশন থাকে আমার। আমি ধরেন যে আব্রাহামের সাথে আমাদের প্রতি 3 মাস পর যে আমার গত 23 এপ্রিল একটা প্রোগ্রাম আছে। তারপরে ধরেন ওয়ার্ল্ডের টপ যারা যারা আছে মোটামুটি সবার কোচিং এ কিন্তু আমি কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে দিয়ে থাকি। তো আপনার একজন আপনার লাইফে একটা ভালো কোচ থাকাটা, আপনার বিজনেসে একটা কোচ থাকাটা ইম্পর্টেন্ট। সো ফাইন্ড আ বেস্ট কোচ ফর ইউ। একটা বেস্ট কোচ একটা প্লেয়ারকে বেস্ট বানাতে পারে। আজকে দেখেন আর্জেন্টিনার একটা ভঙ্গুর দল ছিল, 2018 বিশ্বকাপের পারফরমেন্সই দেখেন। সেই জায়গা থেকে এবং নিজেদের মধ্যে যে পরিমাণ ঝগড়া বিবাদ ছিল, এই ঝগড়া বিবাদকে মিটিয়ে স্কালোনি আসার পরে একদম অন্যরকম একটা দল গড়ে তুলছে এবং এটা কিন্তু বিশ্বকাপ জয়ী হয়েছে। তো একটা ভালো কোচ আপনার পুরো বিজনেস, আপনার পুরো লাইফকে চেঞ্জ করে দিতে পারে, যেভাবে আমার কোচরা আমার লাইফকে চেঞ্জ করে দিয়েছে। নাম্বার 3 হচ্ছে কমিটমেন্ট। আমরা অনেক সময় বড় হওয়ার স্বপ্ন দেখি, বড় বড় চিন্তা ভাবনা করি, কিন্তু ঝামেলা যেটা করি সেটা হচ্ছে আমাদের কমিটমেন্ট ঠিক থাকে না। আমরা চিন্তা করি যে কালকে সকালে ঘুম থেকে উঠবো, ঠিক আছে, উঠে ফজর নামাজ পড়বো, তারপর রুটিন টুটিন করে পুরো কাজে নামবো। সকাল যখন হয় মোবাইলে অ্যালার্ম দেই, অ্যালার্ম বন্ধ করে বসে থাকি। তো কমিটমেন্ট নাই। আপনার স্বপ্নের জন্য আপনাকে ডেডিকেটেড হইতে হবে। যা কিছু ঘটে যাক, আপনি আপনার কমিটমেন্ট থেকে অন্যদিকে যাবেন না, তাহলে দেখবেন ওই জিনিস আপনি জীবনে পাবেনি নিশ্চিত। সো কমিটমেন্টটা যাতে আপনার ড্রিম যেই পরিমাণ সেই পরিমাণ লেভেলের হয়। নাম্বার 4 কন্টেন্ট। উপরের যে তিনটা বললাম, কনটেক্সট, কোচ এবং কমিটমেন্ট, এটা হলো আপনার ইনার সেলফ, ইনার ব্যাটেলের জন্য, আপনার নিজের ভিতরের মাইন্ডকে ঠিক রাখার জন্য। আর নাম্বার 4 টু 6 এই তিনটা হলো আউটার ব্যাটেলের জন্য। নাম্বার 4 হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট ইজ কিং। 1998 সালে পৃথিবীর সর্বাধিক সময় যে কি বলে শ্রেষ্ঠ ধনী ছিল বিল গেটস বলেছিলেন কন্টেন্ট ইজ কিং। আজকে পৃথিবীতে কন্টেন্ট শুধু কিং না, কন্টেন্ট ইজ ক্যাশ। আপনি ঠিক মতো আপনার পণ্য বা সার্ভিস নিয়ে কন্টেন্ট বানাইতে পারলে আপনার কাছে অটোমেটিক্যালি ক্যাশ আসা শুরু হবে। এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আবার আলাপ করব। নাম্বার 5 কাস্টমার। আপনি যে ব্যবসা করছেন, আপনার ব্যবসার টাকা বা ফাইন্যান্স আসে কার পকেট থেকে? কাস্টমার পকেট থেকে। সো কাস্টমারের সাথে গুড রিলেশন তৈরি করা, তাকে হাইয়েস্ট ভ্যালু দেওয়া, এবং কাস্টমারকে যদি আপনি বেস্ট সার্ভিস দিতে পারেন, অটোমেটিক্যালি তারাই কিন্তু আপনার বিজনেসকে অনেক বড় করে তুলবে। আর নাম্বার 6 কমিউনিটি। এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন আমরা অনেক সময় উইল পাওয়ারের উপর ডিপেন্ড করি, যে আমার খুব ট্রেনিং করে এক্সাইটেড, এই এক্সাইটমেন্টটা আমাদের আশেপাশে মানুষজন নষ্ট করে দেয়। তাদের বিভিন্ন নেগেটিভ কথাবার্তা খোঁচা দেওয়া, এটা সেটা করে আমরা আমাদের যে রিদমটা এটা ধরে রাখতে পারি। এজন্য সবসময় এমন একটা ভাইব্রেটিং কমিউনিটির মধ্যে থাকার চেষ্টা করবেন যারা সবাই একটা বড় স্বপ্নের জন্য কাজ করছে, যারা সবাই মিলে একটা ভালো কিছু গড়ার চেষ্টা করছে, এরকম কমিউনিটি। আমাদের যে কোচ কাঞ্চন একাডেমি অ্যালামনাইটা আছে, এটা কিন্তু এরকম একটা কমিউনিটি। চেষ্টা করবেন এই কমিউনিটিতে অ্যাক্টিভিটি বাড়ানো। এখানে যারা আছে সবাই যেহেতু ট্রেইন আপ, সবাই যেহেতু ভালো চিন্তা করছে, এরকম কমিউনিটি। আবার যারা ব্রেভে জয়েন করবেন তাদের জন্য আছে ব্রেভ কমিউনিটি, ওইখানে আমি পার্সোনাল তাদের জন্য সময় দিয়ে থাকি। সো কমিউনিটি আপনাকে যেটা করে, কমিউনিটি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আমি প্রায় একটা কথা বলি, ইউ বিকাম ইউর অ্যাসোসিয়েশন। আপনি যদি চোর বাটপারের সাথে বেশি সময় কাটান, আপনার মাইন্ডেও খারাপ চিন্তা ঢুকে যাবে। আর আপনি যদি ভালো সুফি, ভালো মানুষের সাথে সময় কাটান, নামাজি মানুষের সাথে সময় কাটান, দেখবেন যে ওই আস্তে আস্তে আপনি নামাজ ধরে ফেলছেন। আপনি ধরেন যারা ওই নেশার জগতে আছে, তাদের সাথে সময় কাটালে আপনি কখন নেশা ধরে ফেলবেন আপনি জানেন। এজন্য জিম রন খুবই পাওয়ারফুল একটা কথা বলেছেন, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড দ্য টাইম মোস্ট উইথ। অর্থাৎ মানুষ যেই মানুষদের সাথে বেশি সময় কাটায় তাদের মতো হয়ে ওঠে। তাহলে আপনি যদি ধনী হইতে চান, তাহলে ধনী মানুষদের সাথে সময় কাটাইতে হবে। আপনি যদি বড় বিজনেস করতে চান, তাহলে বড় বিজনেস করার স্বপ্ন নিয়ে যারা কাজ করতেছে ওরকম কমিউনিটিতে সময় দিতে হবে। এই 6টা সি যদি আপনি প্রপারলি মেইনটেইন করতে পারেন, 7 নাম্বার যে সি ক্যাশ, যেটা আমরা সবাই চাই টাকার মালিক হইতে, এই ক্যাশটা আপনার লাইফে দেখবেন জোয়ারের মতো আসা শুরু হবে ইনশাআল্লাহ। পাওয়ার প্রিন্সিপাল, your environment is more important, more powerful than your will power. You don't need to trust your will power. এই যে কমিউনিটির ব্যাপারে যেটা বলছিলাম, আপনার এনভায়রনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাসোসিয়েশনটা, কাদের সাথে হ্যাং আউট করবেন, আড্ডা দিবেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব পাওয়ারফুল। 5 বিগেস্ট মিস্টেকস ইন বিজনেস। আপনারা হয়তো একটা বিজ্ঞাপন দেখে এসেছেন যে 5টা বড় ভুল, এর মধ্যে 3 নম্বরটা মাথা নষ্ট করে দিবে, এরকম একটা বিজ্ঞাপন দেখেছিলেন। ওই স্লাইডটাতে আমরা চলে আসছি। বিজনেসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্টেক হচ্ছে নাম্বার 1, ফোকাস অন প্রোডাক্ট অর সার্ভিস অনলি।
এবং আমার যারা ক্যাশ মেশিন বইটা পড়েছেন ওই বইতেও এই একটা অধ্যায় আছে, একদম এই অধ্যায়টা দিয়েই শুরু হয়েছে। যারা বইটা পড়েছেন এই অধ্যায়টা আবার পড়বেন। আর যারা বইটা সংগ্রহ করেন নাই, রকমারি.com এ গেলে আমার ক্যাশ মেশিন বিজনেস ব্লুপ্রিন্ট লিখে সার্চ বারে লিখলে আমার বই চলে আসবে, আপনি অর্ডার করতে পারবেন। তো ফোকাস অন প্রোডাক্ট অন সার্ভিস অনলি। দেখেন বাংলাদেশের মানুষজন আমরা এখনো প্রোডাক্ট নিয়ে পড়ে থাকতে পছন্দ করি। আমরা মনে করি ভালো পণ্য হলেই ভালো ব্যবসা হবে। সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনা। দেখেন অ্যাপেলের মতো কোম্পানি, অ্যাপেল ওয়ার্ল্ডের মানে কি বলে নাম্বার 1 ব্র্যান্ড, তারাও কিন্তু নিজেদের প্রোডাক্ট নিজেরা বানায় না। তো প্রোডাক্ট বানানোটাই যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হইতো, পৃথিবীর বিগ ব্র্যান্ডগুলো সমস্ত মনোযোগ প্রোডাক্টে দিত। তারা বেশি মনোযোগ দেয় মার্কেটিং, কারণ মার্কেটিংটা এখন কঠিন। আপনি ভালো প্রোডাক্ট বানালেন, কিন্তু মার্কেটিং যদি আপনি ভালো না করতে পারেন, আপনার প্রোডাক্ট আপনার ফ্যাক্টরিতে পৌঁছতে থাকবে। কাজেই তার মানে কি প্রোডাক্ট খারাপ বানাবেন এটা বলছি না। ফোকাস অন প্রোডাক্ট এন্ড সার্ভিস অনলি। শুধুমাত্র প্রোডাক্টে ফোকাস করলেন, মার্কেটিং কে গুরুত্ব দিলেন না, তাহলে কিন্তু আলটিমেটলি ব্যবসা বড় হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? বেস্ট প্রোডাক্ট বানাইতে হবে এবং ওয়ার্ল্ড বেস্ট মার্কেটিং করতে হবে, তাহলে আপনার বিজনেস আনপ্যারালাল একটা জায়গায় চলে আসবে। নাম্বার 2, অল ফাউন্ডার বিকাম চিফ এভরিথিং অফিসার। আমরা এই সিইও নামে বলি চিফ এভরিথিং অফিসার, আমার ব্যবসার সব কিছু আমি করি। এটা একটা চরম ভুল কথাবার্তা। আপনার ব্যবসার সব আপনি করলে তাহলে আপনার ব্যবসা কোনোদিনও বড় হবে না। আপনাকে হইতে হবে চিফ নাথিং অফিসার। আপনার ব্যবসার কিচ্ছু আপনি করবেন না, তারপরও ব্যবসা চলবে। আপনি শুধু কি করবেন? প্ল্যান করবেন, থিংকিং করবেন, থট প্রসেসে বড় বড় চিন্তা ভাবনা করবেন। ব্যবসা চালাবে আপনার কর্মীরা। সো এটা নিয়ে আমরা 3 নাম্বার ক্লাসে ডিটেইল কথা বলবো। নাম্বার 3, রেজিং ফান্ডস ইজ দ্য অনলি সলিউশন। দিস ইজ দ্য বিগেস্ট মিস্টেক। আমরা বাংলাদেশি উদ্যোক্তা যাদের সাথে কথা বলি সবাই মনে করি টাকা হলেই ব্যবসা অনেক বড় হবে। সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনা। ফান্ড রেজিং আপনি করলেন, টাকা বিনিয়োগ নিলেন, ধার নিলেন, কিন্তু ব্যবসার স্কিল, স্ট্র্যাটেজি এন্ড সিস্টেম যদি ঠিক না থাকে, আপনার এই টাকা আপনার জন্য বিপদের কারণ হবে, যেটা আমার জন্য হয়েছে। আমি ব্যবসা না বুঝে অনেকের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়েছি, লোন নিয়েছি, নিজের ওয়াইফের স্বর্ণ গয়না, জমি টমি সব বিক্রি করে এখানে দিয়েছি, কিন্তু ব্যবসা কিন্তু ঘুরে দাঁড়ায় নাই। আবার যেদিন আমার স্কিল তৈরি হয়েছে, ওই দিন মাত্র 20,000 টাকা দিয়ে আমি ন্যাচারালস তৈরি করছি। এই ন্যাচারালস এখন কোটি কোটি টাকা অর্ডার জেনারেট করে। নাম্বার 4, most entrepreneurs do their business with common sense. After failure, sense comes. আমরা বাংলাদেশে ব্যবসা শুরু করি কি জানেন? ওই পাশে উনি একটা বার্গারের দোকান দিয়ে ভালো ব্যবসা করছে, আচ্ছা আমি একটা বার্গারের দোকান দিয়ে বসি না। আমরা কমন সেন্স দিয়ে ব্যবসা করতে চাই। ব্যবসা কমন সেন্স দিয়ে করার জিনিস না। ধরেন আপনি কালকে ক্রিকেটার হতে চান, আপনি কি কমন সেন্স দিয়ে ক্রিকেটার হতে পারবেন? আপনি ধরেন দাবা খেলতে চান, কমন সেন্স দিয়ে দাবা খেললে হবে? দাবার কিছু স্পেসিফিক ফ্রেমওয়ার্ক, প্রিন্সিপাল, কিছু নিয়ম কানুন আছে যেটা আপনার জানতে হবে। সেইম অ্যাজ ব্যবসার কিছু স্পেসিফিক ফ্রেমওয়ার্ক, প্রিন্সিপাল আছে যেগুলো জানলে আপনি ব্যবসাটা ভালো করতে পারবেন। নাম্বার 5, ডিপেন্ড অন স্ট্র্যাটেজি অনলি। আমরা অনেকেই শুধু স্ট্র্যাটেজি, ভাই একটা বুদ্ধি দেন তো, ভালো একটা স্ট্র্যাটেজি দেন তো, আমি দেখি বাস্তবায়ন করি। শুধু স্ট্র্যাটেজি কাজ করে না, সাথে স্কিল লাগবে স্ট্র্যাটেজিটাকে বাস্তবায়ন করার। আপনার স্কিল না থাকলে আমি যত বড় স্ট্র্যাটেজি আপনার হাতে তুলে দিই, আপনি এটাকে বাস্তবায়ন করতে পারবেন না। মানি মিস্টেক, ল্যাক অফ ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম। আমি বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে এই ভুলটা অনেক বেশি দেখি। ল্যাক অফ ফিনান্সিয়াল রিপোর্টিং। আজকের পর থেকে সেট আপ আ ডাইনামিক রিপোর্টিং সিস্টেম টু চেক ডে টু ডে বেসিস। প্রতিদিনের যে লেনদেন হয় এটা সুন্দর করে আপনাকে মেইনটেইন করা লাগবে। মান্থলি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করবেন। বাংলাদেশে এটা অনেকেই করে না। আমাদের এই যে আগের বছর আমি কয়েকজনকে পেয়েছি, ব্যবসায় দিনের পর দিন লস হইতেছে, সে জানেই না। তো এই জন্য প্রত্যেক দিনের হিসাব নিকাশগুলো, ক্যাশ খাতাটা এবং আপনার লেজারটা, এবং প্রতি মাসের শেষে পিএনএল হিসাব, প্রফিট এন্ড লস, এটা বের করবেন। তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। উইদাউট ইট ইউ আর মুভিং ব্লাইন্ডলি। এই ফিনান্সিয়াল রিপোর্টিং যদি আপনার সামনে না থাকে, তাহলে আপনি বিজনেস ডিসিশন কিভাবে নেবেন? আপনি দেখলেন প্রতি মাসে আমার 1 লাখ টাকা লস হইতেছে, এই 1 লাখ টাকা করে আমি আরো 6 মাস হয়তো টিকে থাকতে পারবো। তার মানে এই 6 মাসের মধ্যে আপনাকে এমন প্ল্যান নিতে হবে যাতে এর মধ্যে ব্যবসাটা প্রফিটে যায়। সো আমরা অনেক সময় এই টাকা পয়সা নিয়ে, আমরা যেহেতু বেশিরভাগ বাংলাদেশি মানুষ অঙ্কে দুর্বল, এজন্য টাকা পয়সার হিসাব নিকাশ ঠিক মতো করি না। অ্যাজ এ ফাউন্ডার আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে টাকা পয়সার হিসাবগুলো ঠিক মতো মেইনটেইন করা। নাম্বার 2, ট্রিট ইউর মানি অ্যাজ বিজনেস মানি এন্ড বিজনেস মানি অ্যাজ ইউরস। আমাদের উদ্যোক্তাদের একটা অন্যতম বড় ভুল, আমরা মনে করি ব্যবসার টাকাই আমার টাকা, আমার টাকাই ব্যবসার টাকা, দুইটাই এক না। যার কারণে কি হয়, ব্যবসায় আসে পকেট ভরে টাকা নিয়ে আমি বাড়ির কাজে খরচ করি। আমি এমন অনেককে দেখেছি ব্যাংক থেকে লোন নেয়, ব্যাংক লোনের টাকা দিয়ে
বাসায় খাট কিনে ফ্যামিলি নিয়ে ট্যুরে চলে যায়। হাউ ইজ ইট পসিবল? মানে এটা করে কিভাবে সে আশা করে তার ব্যবসা ঘুরে দাঁড়াবে? এজন্য আপনার ব্যক্তিগত ফাইন্যান্স আর ব্যবসার ফাইন্যান্সটা আলাদা থাকবে। এই দুইটা মিলে জগা খিচুড়ি থাকার কারণে লাস্টে কোনটা আমার টাকা কোনটা ব্যবসার টাকা কোনো আগা মাথা ঠিক থাকে না। আপনার ব্যবসায় স্পেসিফিক যে ইনভেস্টমেন্ট করেছেন ওইটা ব্যবসায় রুলিং হবে। আপনার পার্সোনাল এজ আপনার জন্য স্যালারি বা অনারিয়াম যেটা থাক বা লাভের টাকা প্রতি মাসে ধরেন আপনার 10 লাখ টাকা লাভ হয়, আপনি প্ল্যান করলেন যে আমি 2 লাখ টাকা খরচ করবো, 8 লাখ টাকা ব্যবসা রুলিং হবে। এরকম মানে দুইটা ফাইন্যান্সকে আপনি প্রপারলি আলাদাভাবে মেনটেন করবেন, তাহলে বুঝতে সহজ হবে ব্যবসাটা কতটুকু বড় হচ্ছে বা কোথায় প্রবলেম হচ্ছে। নাম্বার 3 যেটা করি সেটা হলো মেকিং রং ইনভেস্টমেন্ট। আমরা মনে করি বিশাল করে অফিস বানানো ব্যবসার একটা ভালো ইনভেস্টমেন্ট। ভুল। সারা পৃথিবীতে এর জন্য যত গল্প শুনবেন দেখবেন স্টিভ জবস এর মতো লোক, জাকারবার্গের মতো লোক তারা ডরমিটরিতে অথবা দেখা গেল গ্যারেজে বসে বসে ব্যবসা করছে। আর আমরা টাকা পয়সা কিছু হইলে গুলশান বনানি একটা অফিস মানে একটা বড় করে শো অফটা আমরা আগে করি, বিশাল চেয়ার টেবিল ইন্টেরিয়র মন্ত্রী দিয়ে উদ্বোধন। কি করলাম? ব্যবসার একটা পুঁজির বড় অংশ এই শো অফের পিছনে খরচ করলাম, লাভ কি? সো স্পেসিফিক জায়গায় আমরা আবার কিপটামি কোথায় গিয়ে করি? আমরা কর্মী নিয়োগের ক্ষেত্রে খুঁজি সবচেয়ে কম দাম কাকে দেওয়া যায়। গ্রামের চাচাতো ভাই মামাতো ভাই এগুলো ধরে এনে 10,000 12,000 টাকা বেতনে বসাই দেই, এবার ব্যবসার লালবাতি জ্বলা শুরু হয়। সো আমাদের ইনভেস্টমেন্ট কি? রাইট পিপল হায়ারিং, বেতন বেশি দিলেও লস নাই। ডেভেলপিং স্কিল, আমরা ট্রেনিং এ টাকা খরচ করলে মনে করি ও আমার এতগুলো টাকা চলে গেল, একটা বই কিনবো আমার এত টাকা, এগুলো তো ইনভেস্টমেন্ট ব্যবসার জন্য। কিন্তু আমরা ইনভেস্ট করি ফার্নিচারের পেছনে, ভুল জায়গায় উল্টাপাল্টা জায়গায় ইনভেস্ট করি, এতে করে আমরা ক্ষতিগ্রস্ত হই। নাম্বার 4, থিংকিং মানি উইল বি মেড ইন বিজনেস। আমরা মনে করি ব্যবসায় টাকা আসলেই টাকা আরো টাকা বানাবে, ভুল চিন্তা ভাবনা। ক্যান ইউ হেল্প মি ফাইন্ড ইনভেস্টর? ক্যান ইউ? আমার কাছে ফেসবুকে যত নকিং আসে আমাদের পেজে বা আমার হোয়াটসঅ্যাপে, সবচেয়ে বেশি আমি পাই, স্যার আপনি কি আমাকে একটা ইনভেস্টর খুঁজে দিতে পারেন? এই যে 20 লাখ টাকা যদি পাইতাম স্যার ফাটায় ফেলতাম। সো সবাই খালি মানি রেজ করতে চায়, ফান্ড রেজ করে, স্টার্টআপ বহু ফান্ড রেজ করে, তারপরে দেখা গেল ব্যবসা বন্ধ, লাভ কি? আমাকে যে প্রশ্নটা করা হয়, ক্যান ইউ হেল্প মি ফাইন্ড ইনভেস্টর, ক্যান ইউ হেল্প রেজ মানি অর গেট ফান্ডস, এটা সম্পূর্ণ একটা রং কোশ্চেন। আমাকে যে কোশ্চেনটা করতে হবে সেটা হলো দ্য রাইট কোশ্চেন ইজ ক্যান ইউ হেল্প মি বিল্ড আ সাকসেসফুল প্রফিটেবল বিজনেস। Money doesn't make you money in business. Skill of making money make you money in business. Money doesn't make you money in business. খেয়াল করবেন, লিখে রাখেন দরকার হয়। Skills of making money, skills of using money. আপনার যে টাকাটা আপনার ইনভেস্ট পেলেন, এই টাকাটাকে ইউজ করার স্কিল যদি আপনার না থাকে, আমি যদি আপনাকে আরো টাকা দেই আপনি আরো বিপদে পড়বেন। আপনি যদি আরো লোন নেন ব্যাংক থেকে, এই ব্যাংক লোনের তলে পড়বেন আপনি, কারণ আপনি জানেন না হাউ টু ইউজ দ্যাট মানি। এজন্য ওয়ারেন বাফেট বলছে নেভার ইনভেস্ট ইন আ বিজনেস ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড। রিস্ক কাম ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং। নট নোয়িং, না জেনে আন্দাজের উপরে যখন আপনি নিজের কমন সেন্স দিয়ে চিন্তা করেন, আচ্ছা এই 20 লাখ টাকা পেলে এটা করলে মনে আমি দাঁড়ায় যাব, কমন সেন্স দিয়ে করলে ব্যবসায় উল্টা আরো আমরা বিপদে পড়ি। মানি ডাজন্ট মেক ইউ মানি ইন বিজনেস। এই যে দেখেন, স্কিল অফ ইউজিং মানি মেক্স ইউ মানি। মানি মেক্স মানি ফর ইনভেস্টর এন্ড বিল্ডিং ইউর স্কিল উইল মেক ইউ মানি। আপনি স্কিল বিল্ড করেন তখন অনেক টাকা আপনি ইনভেস্ট হাতে নিয়ে ব্যবসা দাঁড় করাইতে পারবেন। এই যে খুবই পাওয়ারফুল একটা লাইন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন একটু। Outdated strategies, broken system, an incapable team equals successful failure. Money will not save you. একদম কান খাড়া করে সবাই শুনেন। Outdated strategy, broken system, incapable teams equals successful failure. Money will not save you. আপনারা অনেকেই আই হোপ মিলাতে পারছেন। আপনার এই ভেজাল সিস্টেমের মধ্যে ইনক্যাপাবল টিম, সিস্টেম নাই, স্ট্র্যাটেজি নাই, কোনো বিজনেসের প্রসেস নাই, এখানে আমি যত টাকা ঢালবো সেটা হবে কি তলাবিহীন ঝুড়িতে টাকা ঢালার মতো। এই সবগুলো টাকা কি হবে? আলটিমেটলি লসে রূপান্তর হবে এবং আপনি ঋণের পর ঋণ বাড়তে থাকবেন এবং এইভাবে আমরা ডেট ট্র্যাপের মধ্যে পড়ে যাই। ঋণের জালে আক্রান্ত হয়ে অনেক ব্যবসায়ী পরে সুইসাইড করে। আগে স্কিল তৈরি করেন, তারপরে ফান্ড রেজ করেন।
তাহলে ফান্ডকে আপনি কাজে লাগাতে পারবেন, আদারওয়াইজ আপনি বিপদে পড়বেন। যত টাকা আপনি ফান্ড রেজ করবেন তত টাকার আপনি বিপদে পড়লেন। বি অ্যাওয়্যার। If you want to borrow money and invest in a business where strategy system team are not up to the mark, you are not going to solve your problem. You are going to multiply your problem. Bury yourself under layers of debt trap. Debt trap এর মধ্যে আপনি পড়ে যাচ্ছেন আরো। কি করছেন? আপনার সিস্টেম ঠিক নাই, টিম ঠিক নাই, বিজনেসের পলিসি ঠিক নাই, মার্কেটিং ঠিক নাই। আপনি ভাবতেছেন শুধু টাকা জোগাড় করতে পারলেই ব্যবসাটা দাঁড়ায় যাবে। এবার টাকা আপনি যত জোগাড় করছেন, আপনার প্রবলেম আপনি সলভ করছেন না, প্রবলেমটাকে আরো বড় করতেছেন, আরো ঋণে জর্জরিত হচ্ছেন। সো এটা আমরা বি অ্যাওয়্যার, এটাতে আমরা একটু খেয়াল রাখবো। আমরা অলমোস্ট শেষ দিকে চলে আসছি, 12টার মধ্যেই শেষ করতে পারলাম, গ্রেট। বিজনেসে শুধু মায়ের দোয়া থাকলেই হবে না। আমরা ব্যবসা শুরু করি, দেখবেন বাংলাদেশে আল্লাহর দান, মায়ের দোয়া, বাবার দোয়া, এইসব নামের ব্যবসা বেশি, কারণ সবার চিন্তা মা ব্যবসায় নামছি। হ্যাঁ, মায়ের দোয়া লাগবে না, সৃষ্টিকর্তার রহমত লাগবে, এটা আমি বলছি না। আমি বোঝার চেষ্টা করছি যে মায়ের দোয়া নিয়ে নাইমা গেলেই ব্যবসা দাঁড়ায় যাবে এমন না। বিজনেসে শুধু মায়ের দোয়া থাকলে হবে না, সাথে আরো লাগবে 3 মায়ের শক্তি। কি কি মা? মাইন্ড, মা ইঞ্জ, আপনার ব্রেন, যেটা নিয়ে আজকে আমরা অনেক কথা বললাম, এটাকে আগে ঠিক মতো জায়গায় আনতে হবে। তারপরে মার্কেটিং, যেটা নিয়ে আমরা আগামীকাল ডিপ ইন ডেপথ কথা বলবো। তারপরে মার্কেট, মার্কেট মিন্স হচ্ছে কাস্টমারের সমষ্টি। আপনার মাইন্ড যদি ঠিক থাকে, আপনার মার্কেটিং যদি ঠিক থাকে, এবং আপনার কাস্টমারকে যদি আপনি ঠিক রাখতে পারবেন, তাহলেই পাবেন শক্তিশালী মায়ের দেখা। এই মায়ের নাম হচ্ছে মানি। এই মানি পেলে আপনার আসল মাও অনেক খুশি হবে যে না, আমার ছেলে এখন অনেক বড় ব্যবসায়ী। You don't need fundraising, you need mind raising. আপনার আসলে ফান্ড রেজিং দরকার না, আপনার এই যে আজকে ক্লাসে যেটা বললাম, মাইন্ড রেজিংটা দরকার। আপনার বিলিফ ফিল্টারটাকে বড় করা দরকার। আপনার ইউ ডোন্ট নিড ফান্ড রেজিং, এখন আপাতত দরকার মাইন্ড রেজিং, তখন আপনার ফান্ড রেজিং কাজ করবে। জীবনে আপনি যেটা প্রাপ্য সেটা পাবেন না। এখন বলবেন স্যার এত সুন্দর সুন্দর কথা বলে সেই দিকে হতাশ করে দিচ্ছেন। না, হতাশ করছি না। জীবনে আপনি যেটা প্রাপ্য সেটা পাবেন না, সেটাই পাবেন যেটার জন্য আপনি জীবন বাজি রাখবেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার ব্যবসার জন্য জীবন বাজি রেখে নামছেন? গত 1 বছর আপনি যত ব্যবসার জন্য কয়টা বই পড়ছেন? গত 1 বছরে ব্যবসার কয়টা ট্রেনিং করছেন? গত 1 বছরে ব্যবসার কয়টা ভিডিও দেখছেন? গত 1 বছর ওয়ার্ল্ডের বড় বড় বিলিনিয়ার কয়জনের সাথে আপনি ফেসবুকে, লিংকডইনে, ইনস্টাগ্রামে অ্যাড হইছেন? সো আপনি জীবন বাজি কিসের জন্য রাখতেছেন? সারাদিন ফেসবুক চাপবো, সোশ্যাল মিডিয়ায় সময় দিব, বন্ধুদের সাথে ঘুরবো, তাহলে ওগুলোর জন্য জীবন বাজি রাখলে ওগুলোই হবে। আর ব্যবসা যদি বড় করতে চান, তাহলে ব্যবসার জন্য আপনার জীবন বাজি রেখে বড় কিছু মানুষের জন্য চিন্তা করে আপনাকে কিন্তু করতে হবে। জীবনে আপনি যেটা প্রাপ্য সেটা পাবেন না, আবার বলছি, সেটাই পাবেন যেটার জন্য আপনি জীবন বাজি রাখবেন। যে আমি জীবন বাজি রেখে রাখছি, আল্লাহ তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও, আমি অ্যাজ এনি হয় এখান থেকে একটা বড় ব্যবসায়ী, কোটি টাকার ব্যবসা আরো কোটি মানুষ যদি করতে পারে, আমি কেন পারবো না? এইভাবে যখন কমিটেড হয়ে নামবেন, পৃথিবীর কারো সাধ্য নাই আপনাকে আটকাবে। এরকম কোচ কাঞ্চনের মতো আরো বহু মানুষ দেখবেন আপনাকে হেল্প করার জন্য চলে আসে। তো আপনাকে জীবনটা বাজি রাখতে হবে, ওই লেভেলের ডেডিকেশন, কমিটমেন্ট, যে লেভেলের ডেডিকেশন কমিটমেন্ট নিয়ে আমি কাজ করেছি বিধায় আমি আজকের জায়গায় এসেছি। আমরা অলমোস্ট লাস্ট স্লাইডে চলে আসছি। আজকের ক্লাস করলাম মানে কি আমাদের ওভারনাইট আমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে? না। You cannot change your destination overnight. You can change your direction overnight. আপনার ডেস্টিনেশন হয়তো এদিকে যাওয়ার কথা ছিল, ওইটা ছিল আপনার ডেস্টিনেশন, আপনি হয়তো এই দিকে ভুল দিকে হাঁটতেছিলেন। আজকে আমি কি করার চেষ্টা করলাম, আপনার ডেস্টিনেশনটা আমি চেঞ্জ করিনি, ডেস্টিনেশন ওই জায়গায় আছে, আপনার ডিরেকশনটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, যে এই দিকে ভোট দেন, একটা ড্রাইভ দেন, এই জায়গায় চলে আসবেন। ইউ ক্যান নট চেঞ্জ ইউর ডেস্টিনেশন ওভারনাইট, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর ডিরেকশন। আপনার চিন্তার ডিরেকশনটা, বিলিভের ডিরেকশনটা, আপনার বড় ভাবনার ডিরেকশনটা, ওয়েলথি হওয়ার ডিরেকশনটা আজকে আমি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করলাম। আই হোপ সবাই খুব এনজয় করেছেন এবং আমি খুবই হ্যাপি। এখন আমাদের সাথে 570 জন, রাত 12টা বাজে, সেই 8টা থেকে আমরা শুরু করেছি। আমি ট্রুলি ইন্সপায়ার্ড, ফিলিং হাম্বল যে আপনারা এত চমৎকার করে আমাকে সাপোর্ট দিয়েছেন, চ্যাটে অংশগ্রহণ করেছেন, এবং আমি খুবই খুশি যে সৃষ্টিকর্তা এখন পর্যন্ত আপনারা যারা আছেন এইভাবে যদি চেষ্টা করে যান, ইনশাল্লাহ আপনার জন্য একটা সুন্দর জীবন, একটা সফল বিজনেস আপনি ইনশাল্লাহ করতে পারবেন, এবং সেটা করার জন্য আমরা কন্টিনিউ কোচ কাঞ্চন একাডেমি থেকে হেল্পের জন্য আছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা জাস্ট 2 মিনিটের একটা ব্রেক নিব, তারপরে আমরা আজকে আমরা হয়তো 10 থেকে 12 জনকে প্রশ্ন উত্তরের সুযোগ দিব, তারপরে আমরা শেষ করব। থ্যাংক ইউ সো মাচ।